নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় যেদিন থেকে সিবিআই তদন্তভার নিয়েছিল, মোটামুটি সেদিন বা তারপর দিন থেকেই শুভেন্দু অধিকারী বারে বারেই দাবি করে এসছেন যে পুলিশ কমিশনার বা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে তার পদত্যাগ করতে হবে বা তাকে হেফাজতে নিয়ে সিবিআই কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দাবি শুভেন্দু অধিকারী প্রায় নিত্যদিনই তিনি করে গিয়েছেন যবে থেকে সিবিআই এই মামলা তদন্তভার নিয়েছে। তো শুভেন্দু অ্যাকচুয়ালি কি বলেছেন আমি একটু শুনে নেব। পরিষ্কার লেটার অফ অপোজিশন বলছে বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে, রিমান্ডে নিতে হবে, আর মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। তো শুভেন্দু এই দাবি করেছিলেন এবং মঙ্গলবার পর্যন্ত পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার পরেও তিনি সেই দাবি করে যাচ্ছেন সিবিআই কে হেফাজতে নিয়ে, বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে সিবিআই কে তদন্ত করতে হবে, মানে বিনীত গোয়েলের গ্রেপ্তার চান উনি। এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরে হচ্ছে শুভেন্দু অধিকারী একই দাবি করেছিলেন। তো শুভেন্দু সেই দাবিতে অটল। কিন্তু শুভেন্দুর কানে কি মঙ্গলবার দিনই শিয়ালদা আদালতে যে সওয়াল জবাব হয়েছে, মঙ্গলবার অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল দুজনকেই যে সিবিআই প্রোডাকশন করেছিলেন এবং তাদের হেফাজতে নেওয়ার জন্য আরো 3 দিন সিবিআই হেফাজতে পেয়েছে, আদালত নির্দেশ দিয়েছে। তো মঙ্গলবার দিন শিয়ালদা আদালতে সওয়াল জবাব বোধহয় শুভেন্দুর কানে পৌঁছয়নি যে সেদিন সিবিআই আইনজীবীরা কিভাবে বা সিবিআই কিভাবে লেজে গোবরে হয়েছে। কারণ তারা হেফাজতে চাওয়ার জন্য অনেক কিছু বলেছিল, রবিবার দিনও বলেছিল গভীর ষড়যন্ত্র আছে। গভীর ষড়যন্ত্রটা কি না, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার দিন দেহ উদ্ধারের পরে মহিলা চিকিৎসকের অভিজিৎ মন্ডল টালা থানার ওসির কথোপকথন হয়। তো সেই কল রেকর্ড তাদের মধ্যে রয়েছে। আমি একটি ভিডিওতে এর আগে বলেওছিলাম যে সাধারণত কোনো ইনস্টিটিউশনে কোনো ঘটনা ঘটলে সভাপতি ইনস্টিটিউশনে যিনি প্রধান আছেন তিনি যদি ফোন করেন, তিনি লোকাল থানাতেই ফোন করবেন, সেই ইনস্টিটিউশন যে থানাতে আছে। তিনি তো হচ্ছে ফায়ার ব্রিগেড বা পিডব্লিউডি বা কর্পোরেশনে যে জল দরকার তার জন্য ফোন করবেন না, তিনি পুলিশকেই ফোন করবেন, ওসিকেই ফোন করবেন, যেরকম ঘটনা ঘটেছে আপনারা আসুন ইমিডিয়েট বিষয়টা দেখুন। তো ফোন কলের রেকর্ড পাওয়া গেছে ঘটনার দেহ উদ্ধারের পরে, সেইটা তারা বলেছিল। মঙ্গলবার দিন তারা একাধিকবারই বলেছে যে সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের ফোন কলের রেকর্ড পাওয়া গেছে, তাই দুজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং যে তাদের ফোনে এমন কিছু কল এসছে যে কলগুলো অপরিচিত, মানে বোধহয় অভিজিৎ মন্ডলের যে ফোনে বোধহয় সেই নাম্বার সেভ করা ছিল না, অন্য নাম্বার। তো সেগুলো খতিয়ে দেখার জন্য হচ্ছে দুজনকে তাদের কাস্টডিতে প্রয়োজন। আমি জানি না সিবিআই আধিকারিকরা, তাদের তো সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো ফোন কল ডিটেলস বার করতে যাওয়ার জন্য তো যারা অপারেটর রয়েছে, সার্ভিস অপারেটর রয়েছে, এমএসওরা যারা রয়েছে, মানে আমাদের যেসব মোবাইল কোম্পানিগুলো, তাদের অনুমতিও লাগে না, কারণ তাদেরকে সেই ক্ষমতা দেওয়া আছে। তারা ফোন কল কোথা থেকে এসছে, তার আইডেন্টিটি কি ইমিডিয়েট তারা জেনে যেতে পারে। কারণ মোবাইলে যদি কোনো আননোন নাম্বার থাকে, সে নাম্বার তারা কম্পিউটারে ফেললেই হচ্ছে, তাদের ইয়েতে ফেলে সিস্টেমে ফেললেই সঙ্গে সঙ্গে সেই কলের আইডেন্টিটি কি আছে সেটা জানা যায়। এমনকি তারা মনিটরও করতে পারে, অনেকের অনুমতি লাগে না, এমএসওদের অনুমতি লাগে না, সিবিআই সেন্ট্রাল আইবি রয়ের এই ক্ষমতাগুলো দেওয়া আছে। তো আদালতে এসে সিবিআই আইনজীবীরা কেন ন্যাকামো করেছেন আমি জানি না, কারণ হচ্ছে যে কাদের ফোন এসছে সেটা খতিয়ে দেখতে পারে। ফোন এসছে তো আপনি 5 মিনিটেই সেটা খতিয়ে দেখতে পারেন কার ফোন এসছে। সিবিআই তো সেই মেকানিজম রয়েছে, ফোন কল কার ইমিডিয়েট 2 মিনিটের মধ্যে দেখে নিতে পারে সেই ফোন কলের মালিককে, কেন এনাকে ফোন করেছে। তা যাক, সেই ফোন কলের বিষয় জানার জন্য দুজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। অনেক কিছু তারা বলেছেন, আগের দিন ফোন কেন হয়েছে সেই নিয়ে গভীর ষড়যন্ত্র পেয়েছেন। আমি বলেছিলাম যে সিবিআই দপ্তরে যদি ভগবান না করুন কোনো ঘটনা ঘটে, সিবিআই কোনো ডিআইজি যদি নিজাম প্যালেসের কোনো ঘটনা ঘটে, যদি ভবানীপুর থানার ওসিকে ফোন করে, বা সিজিওর ঘটনা ঘটলে যদি সল্টলেকের থানায় ফোন করে, তাহলে কি বলতে হবে সিবিআই ডিআইজির সঙ্গে লোকাল থানার ওসির হচ্ছে কনস্পিরেসি রয়েছে, তাদের মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে? জানি না, সিবিআই এগুলো আদালতে বলেছে। তবে সাংঘাতিক যে কথাগুলো হয়েছে সেটা হচ্ছে যে অভিজিৎ মন্ডলের আইনজীবী প্রশ্ন তুলেছেন যে
আমার মক্কেলকে কোন ধারায় বা কোন ধারাতে সিবিআই গ্রেপ্তার করেছে সেটা কিন্তু জানানো হয়নি, কারণ এখানে যে মামলাতে তাদের তোলা হয়েছে সেটা কিন্তু খুন ধর্ষণের মামলা। তো কোন ধারায় হয়েছে, কারণ যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সবই নেগলিজেন্সের অভিযোগ। তো নেগলিজেন্সের অভিযোগে কি তাকে খুন ধর্ষণের মামলায় রাখা যায়, এই প্রশ্ন তুলেছেন। তখন বিচারক সিবিআই আইনজীবীর কাছে জানতে চান যে কেন তাদের জন্য আলাদা এফআইআর করা হলো না। যদি আপনারা মনে করেন যে আপনারা কি মনে করেন যে খুন ধর্ষণের ষড়যন্ত্রে তারা জড়িত সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল, এইটা জিজ্ঞাসা করার পরে সিবিআই আইনজীবী কোনো উত্তর দিতে পারেননি। তখন বিচারক পাল্টা প্রশ্ন করেন, তারা যদি তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্র কি জড়িত, এইভাবে করার তিনি জিজ্ঞাসাবাদ করেন। সিবিআই আইনজীবী বলতে পারছেন না, কারণ তথ্য প্রমাণ লোপাট বা তাকে লোপাটের চেষ্টার ষড়যন্ত্র সেসব ব্যাপারে আলাদা করে তাদের বিরুদ্ধে এফআইআর বা কোনো সেকশন দেওয়া হয়নি বা আলাদা করে সেকশনে তোলা হয়নি। তখন তাদের কাছে সেই জবাব নেই, কারণ বোঝাই গেছে যে সিবিআই আইনজীবীরা একটু ল্যাজগোবরে হয়েছেন। কারণ খুন ধর্ষণের মামলায় যদি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হয়, তাহলে পরিষ্কার করে তাদের বলতে হবে যে এই খুন ধর্ষণের ঘটনায় তারা ষড়যন্ত্রে যুক্ত রয়েছে এবং তাদের কাছে সেই প্রমাণ রয়েছে। আর যদি প্রমাণ লোপাট করার বিষয় থাকে, কোনো গাফিলতির বিষয় থাকে, যে অভিযোগগুলো প্রথম দিন আনা হয়েছিল অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে, যে তিনি কেন ঘটনাস্থলে যেতে দেরি করেছেন, এফআইআর ড্র করতে কেন দেরি হয়েছে, যেগুলো নেগলিজেন্সের পর্যায়ে পড়ে, তাহলে সেই ধারা দিতে হতো। সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছে যে আসলে অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে, সেই অভিযোগে যদি আলাদা করে এফআইআর করে তাদেরকে গ্রেপ্তার করা হতো, তাহলে হচ্ছে সেগুলো সবই বেলেবেল সেকশন, তাদেরকে হেফাজতে নিতে পারত না, অন্তত এই খুন ধর্ষণের মামলাটাতে। তাই হচ্ছে খুন ধর্ষণের মামলাতেই তাদেরকে গ্রেপ্তার করে দেওয়া হয়েছে। কিন্তু আদালতের বিচারকের প্রশ্নের সামনে তারা কোনো জবাব দিতে পারছেন না, তাদের জবাব নেই, না থাকারই কথা। কারণ তাহলে পরিষ্কার করে বলতে হবে যে খুন ধর্ষণের মামলাতে এরা যুক্ত আছে, পুলিশ যুক্ত আছে এবং সেখানে তারা ষড়যন্ত্র করেছে, এই খুন ধর্ষণের ঘটনাটা ঘটানোর পেছনে তারা ষড়যন্ত্র করেছে, এটাই সিবিআই আইনজীবীকে বলতে হবে। কিন্তু সেটা বলার মতো সে সাহসও তাদের হচ্ছে আদালতে নেই, সে প্রমাণও তার হাতে নেই, এবং আলাদা করে মামলা না করায় তারা সত্যি তারা ল্যাজগোবরে হয়েছে। একই সঙ্গে বিচারক সিবিআই আইনজীবীকে জানতে চেয়েছিলেন যে এখানে গণধর্ষণ হয়েছে কিনা। তখন সিবিআই আইনজীবী তাদের বিচারককে বলেন যে না, গণধর্ষণের কোনো প্রমাণ মেলেনি, তবে গণধর্ষণ হয়েছে কিনা সেটা তারা উড়িয়ে দিচ্ছেন না, তারা সেটা খতিয়ে দেখছেন। আমি যেটুকু জানি সিবিআই সূত্রে খবর, তারা ইতিমধ্যেই হচ্ছে ফরেন্সিক রিপোর্ট তারা পেয়ে গেছে এবং সেখানে একজনেরই ডিএনএ এক্সিস্টেন্স করছে। মৃতার শরীরে বা তার জামা কাপড়ে যা যা নমুনা পাওয়া গিয়েছে সেখান থেকে একজনেরই এক্সিস্টেন্স করছে ডিএনএতে। সেই ডিএনএ ম্যাচ করেছে একমাত্র সঞ্জয় রায়ের, যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। আদার্স কোনো হচ্ছে এভিডেন্স পাওয়া যায়নি, এটাই হচ্ছে ফরেন্সিক রিপোর্ট। তা বিজ্ঞান ভিত্তিক রিপোর্টের বাইরে তো সিবিআই যেতে পারবে না, কোর্টকে তো বলতে হবে একটা কিছু, যে আমরা দেখছি আরো কেউ আছে কিনা বা গণধর্ষণ হয়েছে কিনা। তবে গণধর্ষণ যে হয়নি সেটা মঙ্গলবার আদালতে সেটা জানিয়েছে সিবিআই আইনজীবী। তো এই হলো অবস্থা। অনেকেই বলছেন যে যারা এই মামলা মোকদ্দমা সম্পর্কে খোঁজ খবর রাখেন, আইনজীবীদের একাংশ, পুলিশ অফিসারদের একাংশ, অনেক প্রাক্তন পুলিশ অফিসার, তাদের সঙ্গে কথা বলেছি। ওরা আসলে গাজওয়ারি করে গ্রেপ্তার করলে যা হয়, তার জন্য কোর্টে বারে বারে হচ্ছে এরকম প্রশ্নের মুখে পড়তে হবে এবং ল্যাজগোবরে হতে হবে। তো এখন অভিজিৎ মন্ডলকে নিয়ে যেভাবে ল্যাজগোবরে হচ্ছে সিবিআই, আমি যাই না, আইনজীবীদের একাংশ এও বলেছে যদি গাফিলতির প্রশ্ন আসে তাহলে অভিজিৎ মন্ডল কেন গ্রেপ্তার হবেন, তাহলে তো প্রথম গ্রেপ্তার হবে তার টালা থানার যে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সেই অফিসার। যদি গাফিলতির প্রশ্ন আছে, তিনি তো এফআইআর সই করবেন, তিনি জেনারেল ডায়েরি করবেন, এভরিথিং তিনি করবেন, সেক্ষেত্রে তো ওসি হচ্ছে তার সহযোগী। তাহলে যে কথাটা আইনজীবীরা, অভিজিৎ মন্ডল আইনজীবীরা আদালতেও বলেছেন যে তিনি এই তদন্তের হচ্ছে সহযোগী, তিনি তদন্তকারী অফিসার নয়, কিছুই না, তার কোনো গোপন করার কিছু ছিল না। তো আইনজীবীদের একাংশ বলছেন যে তাহলে তো প্রথম গাফিলতি বা যদি প্রমাণ লোপাটের ব্যাপারে সেটাতে তদন্তকারী অফিসার গ্রেপ্তার হবেন, সেখানে ওসি কেন গ্রেপ্তার হবেন। তো এই সকল প্রশ্ন উঠছে, যেভাবে ল্যাজগোবরে হচ্ছে একজন থানার ওসিকে গ্রেপ্তার করে, আসলে গাজওয়ারি করে গ্রেপ্তার, রাজনৈতিক চাপে গ্রেপ্তার, এগুলো হলে হচ্ছে এই ধরনেরই করে। সিবিআই ইদানিং এগুলোকে খুব অভ্যস্ত হয়ে গেছে, গত 10 বছরে এরকম কাণ্ড কারখানা তারা করছেন, পলিটিক্যাল প্রেসারে তারা করছেন, কিন্তু আদালতে প্রমাণ করতে পারছে না। গত 10 বছরে কোনো কেস শেষ করতে পারেনি, কোনো কেসের কনভিকশন নেই। এই তাদের হিস্ট্রি। আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি, প্রত্যেকটা পেন্ডিং হয়ে পড়ে আছে।
তো প্রমাণ করতে পারে না বলেই তারা ফাইনাল চার্জশিট দেয় না, তারা ট্রায়াল শুরু করতে চায় না, বিচার শুরু করতে চায় না। তো এই মামলারও যা হবে আমি জানি না। এখন এই ওসিকে নিয়ে লাজেগোবরে হওয়ার পর আবার সিবিআই সিপির দিকে হাত বাড়াবেন কিনা, কারণ তারা এখনই বুঝতে পারছেন যে ওসিকে গ্রেপ্তার করে তাদের কি দশা হয়েছে। এবার সিপির দিকে যদি তারা ডাকখোঁজ করার চেষ্টা করে বা শুভেন্দুর দাবি মতো যদি তারা ওসিকে হেফাজতে নিতে চায়, তাদের দশা কি হবে তারা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন। এখন জানি না শুভেন্দুর স্বাদ হয়তো পূরণ হবে না। ওই যেই শ্যামা সঙ্গীতের কথা মনে পড়লো যে আমার সাধনা মিটুল আশা পুরিল, সেই সিপিকে বোধ হয় ছোঁয়াছুঁই আর হবে না, কারণ এই ওসিকে নিয়ে যে অবস্থা, শুভেন্দুবাবুর কি হবে আমি জানি না। তবে মামলা যে দীর্ঘায়িত হবে সেটা তার বোঝাই যাচ্ছে, কারণ সিবিআই এখন যে ভাবে চালাচ্ছে। আর মঙ্গলবার দিন সুপ্রিম কোর্ট যেভাবে সিবিআই কে রসগোল্লা তুলে দিয়েছে, তাতে তো এই মামলা দেরি করলে সিবিআই কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছে তাড়াহুড়ো করে চলবে না, সিবিআই কে এসব জিনিস খুঁজে বার করতে গেলে সময় দিতে হবে। যেগুলোতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সময় বেঁধে দেয়নি, তাতেই মোটামুটি কোনো মামলা 17 বছর, কোনো মামলা 13 বছর, কোনো মামলা 10 বছর চলছে। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি বলে সময় দিতে হবে, তাহলে সে মামলায় সিবিআই কত বছর সময় নেবে আমি জানি না। তো এখন দেখার, সিবিআইয়ের সামনে পরীক্ষার, তারা কতদূর হচ্ছে এগোতে পারে, কতদূর কি করতে পারে। আর আমরা যারা পাবলিক, যারা আমজনতা, উই ওয়ান্ট জাস্টিস ফর নির্যাতিতা, জাস্টিস ফর আরজিকর চাইছেন, তারা দ্রুত বিচার চাইছেন। তাদের দ্রুত বিচার সিবিআই ক বছরে দিতে পারবে, তাদের কতদিন অপেক্ষা করতে হবে, তার জন্য ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।